আপনাদের জন্য আজকে খুব বড় একটা খবর আছে, খুব মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়ার কাজ শেষ হয়ে গেল। বিকেল 5টার সময় এই কাজটা শেষ হয়ে গেল। আজকে 11ই ডিসেম্বর এবং আর কয়েকদিন পরে 16ই ডিসেম্বর একটা ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে, খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে কিছু সংশোধন হবে, কিছু সংযোজন হবে, বিয়োজন হবে। তারপরে ফেব্রুয়ারি মাসে গিয়ে পুরো পূর্ণাঙ্গ যে ফাইনাল লিস্ট সেটা প্রকাশিত হবে, যার উপরে ভিত্তি করে 2026-এর বিধানসভা নির্বাচন হবে এই রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেস পরপর 3বার তারা ক্ষমতায় ছিল, 2011 থেকে ক্ষমতায় রয়েছে, 15 বছর পূর্ণ হবে এবং তারা আবার চতুর্থবারে ক্ষমতায় আসার চেষ্টা করবে। একটা বড় রণকৌশল তারা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সহযোগী সংস্থা আইপ্যাকের বুদ্ধিতে। সেটা কি আপনারা সবাই জানেন যে ভবানীপুরে যে এলাকায়, অর্থাৎ কালীঘাটের যে বাড়িতে মমতা ব্যানার্জি থাকেন তার পৈতৃক আবাসে, সেখানে গিয়ে সেখানকার বিএলও অমিতবাবু গিয়ে ফর্ম দিয়ে এসেছিলেন, গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম, যেটা আমরা ফিল আপ করেছি, আপনারা ফিল আপ করেছেন। মমতা ব্যানার্জি সপরিবারে সবাই ফিল আপ করলেও, পূরণ করলেও মমতা ব্যানার্জি ফর্মটা জমা পড়েনি। 11 তারিখ বিকেল 5টা পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম জমা পড়েনি। কেন? এটা একটা বড় চাল, বড় রাজনৈতিক কৌশল। কি বলুন তো? এই যে 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, তখন দেখবেন তৃণমূলের সমস্ত একদম নিচু থেকে শুরু করে মাথা পর্যন্ত স্বয়ং মমতা ব্যানার্জি হই হই শুরু করবেন, চিৎকার করতে শুরু করবেন যে দেখলে আমার নামটা কেটে দিল, আমার নামটা কেটে দিল, আমি নাকি ভোটার নই, আমি নাকি নাগরিক নই। নাগরিকতার সঙ্গে, নাগরিকত্বের সঙ্গে ভোটার তালিকার কোনো সম্পর্ক নেই, কিন্তু মমতা ব্যানার্জি এটাকে হাতিয়ার করতে চাইছেন। তিনি যেটা প্রচার শুরু করবেন, এটা ফাঁস হয়ে গেছে, খবরটা লিক হয়ে গেছে। যেভাবে মমতা ব্যানার্জির বাড়িতে বিএলও ফর্ম পৌঁছে দিয়েছিলেন, খবরটা লিক হয়ে গিয়েছিল, একইভাবে এই খবরটাও লিক হয়ে গেছে মমতা ব্যানার্জি কি করতে চলেছেন। এর সঙ্গে আপনারা 2011-র আগে বামফ্রন্ট সরকারের পতনের আগে যা যা সিমটম দেখতে পেয়েছিলেন, যা যা কিছু সিমটম, মানে কি, মানে বামফ্রন্টের বৈঠক হচ্ছে, খবর বাইরে চলে আসছে, ক্যাবিনেট বৈঠক হচ্ছে রাইটার্সে, সে খবর বাইরে চলে আসছে, প্রত্যেকটা জেলা কমিটি, একদম পার্টির সমস্ত কমিটির খবর, ভেতরের খবর বাইরে চলে আসছিল সিপিএম এর। একইভাবে তৃণমূলের ঘরের ভিতরে কি কি আলোচনা হচ্ছে সেটা না বাইরে চলে আসছে। এই দলটা যে সর্বনাশ হতে চলেছে, যে ক্ষমতা থেকে চলে যেতে চলেছে, সেটা ক্রমশ আরো বেশি করে প্রকট হচ্ছে। মমতা ব্যানার্জি আইপ্যাক এবং তার বেশ কিছু ঘনিষ্ঠ কয়েকজন মিলে কি আলোচনা করেছেন সেটা ফাঁস হয়ে গেছে, সেই খবরটা দিচ্ছি আপনাদেরকে। পাশাপাশি আরো একটা বড় খবর আছে, যেটা প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মমতা ব্যানার্জি ফর্ম জমা দেবেন না, তার নাম ড্রাফট লিস্টে থাকবে না, এটাকে সর্বভারতীয় স্তরে ইস্যু করা হবে। কংগ্রেসের তরফে, আপের তরফে, আর যা যা ইন্ডি জোটে যারা যারা রয়েছে, সিপিএমও চিৎকার করতে শুরু করবে, এই যে দেখুন, এই যে দেখুন, মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, মুখ্যমন্ত্রী পরপর 3বারের, তার নাম বাদ দিয়ে দিল, তার মানে এই এসআইআর গোটাটাই ভুয়া, গোটাটাই ভাঁওতা। বিহারে কিছুটা চেষ্টা করেছিল এই যে লালু প্রসাদের দল, কংগ্রেস, এরা সব চেষ্টা করেছিল, কিন্তু সেগুলোকে সাধারণ মানুষ পাত্তাই দেয়নি, একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে এনডিএর। এ রাজ্যেও সেই চেষ্টাটা করা হবে, এটা দিয়ে শুরু হবে আক্রমণাত্মক খেলা। মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করতে শুরু করবেন, কিছুদিন খালি চেপে যান, 16ই ডিসেম্বরের ড্রাফট লিস্টটা প্রকাশিত হতে দিন। এবারে এর পরের কি খেলা, এর পরেরটা খুব গুরুত্বপূর্ণ। পিসি আর ভোটে দাঁড়াতে চাইছেন না। 2021-এ প্রথমবারে তিনি হেরে যাওয়ার পরে তিনি তো উপনির্বাচনে জিতেছেন, এবারের ভোটে অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে পিসি একটা খেলা খেলতে চলেছেন। সেটা কি? তিনি বলবেন আমাকে 294টা কেন্দ্রে ঘুরে বেড়াতে হবে, আমি কোনো ভোটে দাঁড়াবো না। এটা আলোচনা হয়ে গেছে, প্রাথমিকভাবে এটা আলোচনা হয়ে গেছে এবং ভাইপোরও তাই ইচ্ছা। ভাইপো খুব চাইছেন যে পিসির জায়গায় বসতে, তো ক্ষমতায় এলে তবেই তো। একটা রিপোর্ট জমা পড়েছে 294টা কেন্দ্রে সমীক্ষার পরে, যে এই পিসি ভাইপোর দল 70 থেকে 75টা আসন পাবে। মানে শুনে আপনারা কেউ কেউ ঝটকা খাচ্ছেন, কি বলছো ভাই, 3বারের
শাসক দল তারা 70-75-এ নেমে যাবে। হ্যাঁ, এটাই রিপোর্ট। এই রিপোর্টের পিছনে সবচেয়ে বড় যেটা কারণ, বারবার বলেছি আবার বলছি, সংখ্যালঘু ভোট পিসি ভাইপোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই কারণে পিসি ভাইপোর দল 70-75-এ নেমে যাবে এমন একটা আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে। সেটাকে সিম্প্যাথি তৈরি করতে হবে, নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করতে হবে, নতুন নতুন আশ্বাস দিতে হবে এবং প্রচুর শিলান্যাস করতে হবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রকমের শিলান্যাস, মিথ্যা প্রতিশ্রুতি, শিল্পের জোয়ার, কিচ্ছু হবে না, কিন্তু এটা প্রচার করা শুরু হবে এবং কাউকে কাউকে ভুলিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, ফেসবুক খুলছেন, ইউটিউব খুলছেন, একদম পিসি ভাইপোর প্রচারের পর প্রচার। অথচ তিনি কিভাবে নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, আবার তিনি বকাঝকাও খাচ্ছেন খুব মৃদুভাবে। তিনি বলছেন না যে এসবে বিশ্বাস করবেন না, কোন রকম প্রচারে বিশ্বাস করবেন না, এআই দিয়ে করা হচ্ছে। তাহলে পিসি ভাইপোর যে প্রচারগুলো করা হচ্ছে সেগুলো এআই দিয়ে করা হচ্ছে, সেগুলোও তিনি প্রকারান্তরে বলছেন বিশ্বাস করবেন না। এটা গেল আলাদা দিক। এবার পিসি কেন দাঁড়াতে চাইছেন না? তিনি যেটা মনে করছেন যে এই যে সমীক্ষার রিপোর্ট যদি সত্যি হয় তাহলে তার মুখ পুড়বে। কোনো ক্রমে তিনি যদি জিতেও যান তাহলে কি হবে? তাহলে তাকে বিরোধী আসনে বসতে হবে। 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিরোধী আসনে বসা, লোকে দুরছাই করবে, কেউ পাত্তা দেবে না। এই পুলিশের স্যালুট, এই যে বিধানসভায় কেউ সিকিউরিটি নিয়ে ঢুকতে পারছেন না, পিসি ঢুকে যাচ্ছেন, তো এগুলো তো আর থাকবে না। হই হই রই রই ব্যাপার, একদম এই যে রমরমা ব্যাপার, সেগুলো আর থাকবে না। পাত্তাই দেবে না। আইএএসরা ফোন তুলবেন না, আইপিএসরা ফোন তুলবেন না, নেতাদেরকে 10 বার করে বলতে হবে একটা কাজ করার জন্য, সেটা সহ্য করতে পারবেন না। এই কারণে যদি যদি মানে এটা একদম তৃণমূলের রণকৌশল আমি বলছি আপনাদেরকে, পিসি যেটা মাথায় রেখেছেন এবং তিনি ঘনিষ্ঠ বৃত্তের কাছে বলেছেন যে যদি তার দল সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তিনি 2021-এর মতো কাউকে সরিয়ে দিয়ে তিনি আবার উপনির্বাচনে দাঁড়াবেন, তারপরে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন। তো এখন আপাতত যেটা একদম বিধিসম্মত সতর্কীকরণের মতো করে বলছি, যে এটা খুব ঘনিষ্ঠ জায়গায় তিনি আলোচনা করেছেন এবং সেই আলোচনাটা বাইরে বেরিয়ে এসছে, সেই কথাটা, সেই সিদ্ধান্তটা, রণকৌশলটা বাইরে বেরিয়ে এসছে। এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত, 2026 সালের বিধানসভা ভোটে পিসি ভোটে দাঁড়াচ্ছেন না। বড় খবর কিনা? যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং যারা প্রথম দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে আজকে যে শেষ হয়ে গেল গণনা ফর্ম দেওয়া নেওয়ার কাজ, এখানে বিএলওরা প্রাণান্তকর কষ্ট করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা কি জানেন, আপনারা অনেকেই জানেন, তাও আরো একবার বলছি, যারা ইআরও ছিলেন, ইআরও, তারা কিন্তু এই ধরনের ভোটের কাজে কোনো টাকা পেতেন না। তাদেরকে নির্বাচন কমিশন এবারে 30,000 টাকা দেবে, 30,000 টাকা। এই আলোরা কোনো টাকা পেতেন না, তারা পাবেন 25,000 টাকা। পরিশ্রম করেছেন, অবশ্যই তারা টাকা নেবেন। বিএলও সুপারভাইজাররা আগে পেতেন 12,000 টাকা, এবারে 2026-এর আগে যে এসআইআর এর কাজ হচ্ছে তারা পাবেন 18,000 টাকা। আর বিএলও তারা ভোটের কাজের জন্য এই যে ফর্ম দেওয়া নেওয়া, নাম তোলা, সংশোধন করা ইত্যাদি ইত্যাদির জন্য 6,000 টাকা পেতেন, এবার পাবেন 12,000 টাকা। অর্থাৎ বিএলও থেকে একদম ইআরও পর্যন্ত প্রচুর টাকা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে সবার টাকা সবার একদম ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এমনটা নয়, তারা একদম দেশ সেবা করছেন। বিশেষ করে যারা এই তৃণমূলের চাটুকারিতা করছেন, এখনো পর্যন্ত রাস্তায় নেমে তারা বিভিন্ন রকমের অভিযোগ করে এখনো পর্যন্ত ফাটিয়ে দিচ্ছেন। 11 তারিখ যেটা হয়েছে, মানে 11ই ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের তরফে মিসম্যাচ ডিসক্রিপেন্সি বলে বিএলও অ্যাপে নতুন একটা সংযোজন করা হয়েছে। এর কারণটা কি? একদম যেটা আপনার প্রোজিনি ম্যাপিং হয়েছিল সেখানে দেখা যাচ্ছে ডাইরেক্ট ম্যাপিংটা কি, যাদের নাম 2002-এ ছিল 2025-এ আছে, তারা হচ্ছে ডাইরেক্ট, তাদের নাম উঠে গেছে, তাদের বাবা মা কারো গোষ্ঠীর কারো নাম না থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু 2002-এ নাম ছিল না, 2025-এ নাম আছে। তেমন কারো নাম এই যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বাবা মায়ের নাম অত্যন্ত ভাবে খতিয়ে দেখা হবে, কারণ শ্বশুরকে বাবা, জ্যাঠাকে বাবা, আর মানে যে ধরনের ফেরেববাজি হয় আর কি, সেটা হয়েছে, সেগুলো তো খতিয়ে দেখা হয়েছে।
এই পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি 11 তারিখে দাঁড়িয়ে 60 লাখের বেশি নাম বাতিল হয়ে যাচ্ছে, মৃত ভোটার, ভুয়া ভোটার, স্থানান্তরিত ভোটার সব মিলিয়ে আর কি, একাধিক জায়গায় নাম তুলে রেখেছিল। তো এই যে মিসম্যাচ ডিসক্রিপেন্সি নতুন জায়গাটা সেখানে দিল, এবং এর পাশাপাশি নির্বাচন কমিশন বলে দিল যে বিএলএদের সঙ্গে আপনারা যে বৈঠক করেছিলেন সেই বৈঠকের ছবি আপনারা আপলোড করবেন বিএলও অ্যাপে। প্রত্যেকেই ছবি তুলে রেখেছেন, শুধুমাত্র তৃণমূলের লোকেরা প্রতিবাদ করার জন্যই প্রতিবাদ করা, তাই করে যাচ্ছেন, চিৎকার করছেন, টাকাও নিচ্ছেন কমিশনের কাছে। আবার যেহেতু দড়িটা বাঁধা আছে, লেজটা বাঁধা আছে তৃণমূল ভবনে, এই কারণে তারা চিৎকার চেঁচামেচি করছেন। সে করুন, এসআইআরটা আটকাবো আটকাবো করেও তো আটকাতে পারলেন না, আর 60,000-এর বেশি নাম বাদ হয়ে যাচ্ছে। ড্রাফট লিস্টটা প্রকাশ হতে দিন, তারপরে ফাইনাল লিস্টে গিয়ে দেখবেন কত বাদ যায়, রেকর্ড সংখ্যক বাদ যাবে, সবই তৃণমূলের ভোট। তো এই মিসম্যাচ ডিসক্রিপেন্সি, এই যে জায়গাটা, সেখানে প্রোজিনি ম্যাপিং এ প্রায় 50%-এর বেশি প্রোজিনি ম্যাপিং হয়েছে, অর্থাৎ 2002-এ নাম ছিল না অথচ 2025-এ আছে, এমন সংখ্যাটা অর্ধেকেরও বেশি। তো এইটাকে পর্যবেক্ষকরা তারা খতিয়ে দেখছেন এবং বিএলওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, একদম ভাই শেষবারের মতো আপনারা আর একবার পরীক্ষা করে নিন প্রোজেনি ম্যাপিং এর এই তালিকাটাকে আপনার বুথে। বেশিরভাগ বুথেই কোনো সমস্যা নেই, কিন্তু বেশ কিছু বুথ রয়েছে যেখানে আপনারা তো দেখলেন যে বলে দিল এত হাজার বুথে কেউ মরেনি, তারপরে আস্তে 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 কমতে কমতে সব শেষ হয়ে গেল, 2টো বুথে ঠেকেছে। তো এই সব গল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে যেটা বড় কথা যে পিসির কথা আর কেউ খাচ্ছে না। পিসি এত মিথ্যে কথা বলে যাচ্ছেন, আজকেও নদিয়াতে গিয়ে যা যা মিথ্যে কথা বলেছেন, তিনিই নাকি রেশন দেন, পুরোপুরি সর্বৈব মিথ্যা কথা, কেন্দ্রীয় সরকার রেশন দেয়, তিনি নাকি শিল্পে গতি আনছেন, শিল্পে নাকি মতি আনছেন, এবং সবচেয়ে যেটা হাস্যকর, আজকে একটা স্লোগান দিয়েছেন, তিনি বলছেন যে ঘরে ঘরে বাংলা, মানে 8-10 বার 15 বার 20 বার আমি শুনেছি, ঘরে ঘরে বাংলা, ঘরে ঘরে বাংলা, ঘরে মানে এর উপরে কি বলবেন, মাথার উপরে চুল, মাথার উপরে চুল, মুখের মধ্যে দাঁত, মুখের মধ্যে দাঁত, হাস্যকর হাস্যকর, মানে ক্রমশ জোকারের দিকে নিয়ে চলে যাচ্ছেন নিজেকে। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে যেটা বড় কথা, পিসির এই ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত প্রাথমিকভাবে যেটা তিনি নিয়েছেন, তার বড় কারণ হচ্ছে মুসলিম ভোট চলে যাওয়া। আজকেও পিসি নদিয়াতে তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে, মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন তিনি নাকি, তাঁর আমলেই নাকি মুসলিম ছাত্রছাত্রীরা ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন। কতজন হচ্ছেন প্রশ্ন উঠে গেছে, কতজন হচ্ছেন প্রতি বছর, কতজন আইএস আইপিএস হচ্ছেন, কতজন ডব্লিউবিসিএস পাস করছেন, ডব্লিউবিপিএস এ তারা পদোন্নতি করছেন, কতজন কতজন শিক্ষক হচ্ছেন, অধ্যাপক হচ্ছেন, হিসাবটা দিন দেখি। এসএসসিতে যাদের চাকরি চলে গেছে, যারা সংখ্যালঘু মুসলিমরা, তারা রাস্তায় নেমে পিসির তো একদম বাব্যাপান্ত করছেন। অধ্যাপকরা যারা চাকরি পাননি রাস্তায় নেমেছেন, তারা বাব্যাপান্ত করছেন। যারা শিক্ষাকর্মীরা চাকরি চলে গেছে, তারা বাব্যাপান্ত করছেন। ফলে আর সবচেয়ে বড় কাঁটাটা হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির, যিনি ভরতপুরের তৃণমূলের বিধায়ক, তিনি তো ওখানে মসজিদ স্থাপনা করতে গিয়ে গোটা মুসলিম সমাজ তার পাশে চলে গেছে। আরেকটা আতঙ্ক হচ্ছে এই ব্রিগেডে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 7ই ডিসেম্বর যে রেকর্ড হয়ে গেছে, সমুদ্রের মতো সুনামির মতো মানুষ এখানে এসেছেন, এবং সেখানে যারা সাধু সন্তরা, তারা কিন্তু পরিষ্কার একটা পরিবর্তনেরও পরিবর্তন। পরিবর্তনের পরিবর্তন কেন বলছি, 2011 সালেই পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তনের আবার পরিবর্তন ডাক দিয়ে গেছেন। তারা একদম পরিষ্কার করে বলে গেছেন যে সনাতনী হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তাদের পাশে থাকুন, जो राम का नहीं वो किसी का नहीं, পরিষ্কার করে বলে গেছেন। এবং নাম না করেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু তারা কটাক্ষ করতে ছাড়েননি। আর এই জনসুনামি, সাধু সন্তদের কথা সব শুনে পিসি গেছেন ভড়কে। তিনি হয়ে গেছেন না ঘাড়কা না ঘাটকা। তিনি না আছেন সনাতনী হিন্দুদের পাশে, না আছেন সংখ্যালঘু মুসলিমদের পাশে। তার ফলে তিনি ভয় পেয়ে, যেটা জানা যাচ্ছে ভাই, আমরা যা রিপোর্ট পেয়েছি, যা শুনেছি, তিনি 2026-এর ভোটে দাঁড়াচ্ছেন না। তিনি যেটা প্রচার করবেন যে আমরা এই ক্ষমতায় আসব, তারপরে আমি আবার দায়িত্ব নেব। কি খবরটা কেমন? আপনাদের যদি ভালো লাগে, আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড শেষ করার আগে আপনাদের অনুরোধেই আমরা কিউআর কোড দিয়ে রাখি, এবং
আপনাদের জন্য যে সময় দিয়ে আমরা এই কন্টেন্টগুলো তৈরি করি, বিভিন্ন সোর্সকে রেডি করে রাখতে হয়, অনেক খরচ থাকে। সেই যুদ্ধে যদি আপনারা পাশে থাকতে চান, এই লড়াইতে যদি পাশে থাকতে চান, তাহলে আপনারা সরাসরি কিউআর কোডে স্ক্যান করে আর্থিকভাবে সাহায্য পাঠাতে পারেন। সবাই আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।